হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আশা করি আপনারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, যেখানে আমি ফিস্টুলার ব্যাপারে অনেকগুলো তথ্য দিয়েছি এবং আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আমার একটা লেজার ফিস্টুলা সার্জারিও হয়েছে। তবে বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদের বলতে চাইব যে সার্জারিটাই কিন্তু সমাধান নয়। আপনারা হয়তো অনেকেই ভাবছেন, যাদের ফিস্টুলা রয়েছে তারা অনেকেই সার্চ করেছেন, খোঁজ নিয়েছেন, তারা সমস্ত জায়গা থেকে একটাই তথ্য পেয়েছে যে ফিস্টুলা শুধুমাত্র সার্জারি দিয়েই সারে। তবে বন্ধুরা, আমার অভিজ্ঞতা হিসাবে, আমি তো সার্জারি করিয়েছি, আমার মনে হয় না আমার ফিস্টুলাটা পুরোপুরিভাবে সেরেছে। এবং এই বিষয়ে আমার যেটা ধারণা, ফিস্টুলা শুরু হয় রেকটামে ইনফেকশন দিয়ে। আপনার একটা ইনফেকশন হলো, ইনফেকশন হওয়ার পরে স্বাভাবিক শরীরে একটা ইনফেকশন হলে আমাদের নিজেদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে, সে ওই ইনফেকশনটার সঙ্গে ফাইট করতে শুরু করে। এবং ফাইট করার পরে যেই জার্মসগুলো ওরা পায়, চেষ্টা করে বডি থেকে জার্মসটাকে বার করে দেবে। এবারে আপনি ভেবে দেখুন, এইটা যদি শরীরের অন্য কোনো অংশতে হয়, সেখানে সে ফোড়া মতো সৃষ্টি করে পুঁজ দিয়ে বার করে পরিষ্কার হয়ে যাবে জিনিসটা। কিন্তু যখন রেকটামে হচ্ছে, রেকটাম থেকে স্কিনটা অনেকটাই দূরে, যার ফলে ওই জিনিসটা অনেক দিন সময় লাগে। আস্তে আস্তে কী করে, ওইখানে যে মাংসগুলো রয়েছে, টিস্যুসগুলো রয়েছে, ওইগুলোকে কাটতে কাটতে, ইনফেক্টেড করতে 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 তারা লাস্টে চামড়া পর্যন্ত এসে যায় এবং চামড়াটা ভেদ করে পুঁজটা বেরিয়ে যায়। কিন্তু পুঁজটা বেরিয়ে গেলেও জায়গাটা ইনফেক্টেডই থেকে যায়। এবারে কি হচ্ছে, যখন একটা ডাক্তার সার্জারি করছে, সে কি করছে, সে আপনার সেই যে ট্র্যাকটা তৈরি হয়েছে, সেই যে ফিস্টুলার ট্র্যাক যেখান থেকে পুঁজটা বেরোলো, ওই ট্র্যাকটাকে তো সে কাটলো, কেটে বার করলো। এবং বার করার পরে ওই জায়গাটা এবারে অপারেশন করাটা ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ অপারেশনের পরের যে ড্রেসিং পার্টটা আছে। কারণ যদি ড্রেসিং মানে হচ্ছে অপারেশনের পরে সারার সময়, যদি আপনার অপারেশনের জায়গাটা ঠিক মতো না সারে, আর যদি ওর মধ্যে সেই ইনফেকশনটা যদি রয়ে যায়, তাহলে কিন্তু ওইটা দিয়ে আবার পুনরায় ফিস্টুলা হবে। এবং হতেই পারে ওই ফিস্টুলার পুঁচের জায়গাটা একটু চেঞ্জ হয়ে যেতে পারে। হয়তো আগে অন্য জায়গা থেকে বেরোতো, এখন হয়তো একটু পাশ থেকে বেরোচ্ছে বা অন্য জায়গা থেকে বেরোচ্ছে। তো সিমিলারলি এই যে ডক্টররা বলে যে ফিস্টুলা রেকারেন্স হয়, ফিস্টুলা পুনরায় হয়, তো এইভাবেই হয়। সে তো সার্জারি করে সাময়িকভাবে আপনাকে সারিয়ে দিল, আপনার সার্জারি করে দিল, ড্রেসিং হলো, আপনি দেখলেন ড্রেসিং হয়ে মাংস চামড়া সব চলে এলো, জিনিস প্লেন হয়ে গেল, ঠিক হয়ে গেল, আপনি ভাবছেন আপনি সুস্থ হয়ে গেছেন। কিন্তু হতেই পারে ড্রেসিংয়ের পরেও ভেতরে হয়তো রেকটামের কাছে অল্প ইনফেকশন রয়ে গেছে, যেটা আমরা তো দেখতে পাচ্ছি না এবং বুঝতে পারছি না। এবারে যতক্ষণ আপনার ড্রেসিং চলছিল, আপনি অ্যান্টিবায়োটিক্স খাচ্ছিলেন, তখন কী হয়েছে, ইনফেকশনটা সাপ্রেস হয়েছিল, চাপা পড়েছিল, ইনফেকশনটা কার্যকারী ছিল না, ইনঅ্যাক্টিভ ছিল। কিন্তু যখন আপনার ড্রেসিং পার্টটা কমপ্লিট হয়ে গেল, আপনি দেখছেন আপনার ফিস্টুলার ট্র্যাকটা, মাংস টিস্যুজ এসে গেছে, মাংস গজিয়ে গেছে, চামড়া এসে গেছে, সব আগের মতো হয়ে গেছে। ভেতরে যে ইনফেকশনটা রয়েছে সেটা তো আপনি জানেন না, আপনি অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করে দিয়েছেন। স্বাভাবিক, কোনো মানুষ তো লাইফ টাইমের জন্য অ্যান্টিবায়োটিক খায় না, তাই না? তো সেই ইনফেকশনটাই আবার আস্তে 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 কিন্তু টিস্যুকে ড্যামেজ করতে 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 আবার কিন্তু একটা বাইরে চামড়ার দিকে আরেকবার ফোড়া তৈরি করে সেই ইনফেকশনটা নিজের রাস্তা বানিয়ে নেয় এবং সেইটা হয়ে যায় পুনরায় ফিস্টুলা। তো এইটাকে আপনি বলতে পারলেন রেকারেন্স অফ ফিস্টুলা, মানে ফিস্টুলাটা আবার হয়ে গেছে। এবারে এইখানে আমার প্রশ্ন হচ্ছে, যখন ফিস্টুলা আবার হয়ে যাচ্ছে বা রেকারেন্স হয়ে যাচ্ছে, তাহলে কীভাবে ডাক্তাররা ভিডিও করছে, ইউটিউবে ভিডিও ছাড়ছে, আর অ্যাডস রান করছে, যেখানে ডাক্তাররা স্পষ্টভাবে বলছে যে আমার কাছে আসুন, আমি একদম 100% কিওর করে দেবো, 100% সারিয়ে দেবো ফিস্টুলা। অথচ যখন ওই ডাক্তারের কাছে যখন আপনি অপারেশন করাবেন, তখন দেখবেন আপনাকে ফর্ম দেবে, আর ফর্মে পরিষ্কার লেখা থাকবে যে আমরা যে অপারেশনটা করছি, যেই রোগটা সারাবার জন্য করছি, তার জন্য কিন্তু আমরা কোনো গ্যারেন্টি দিতে পারবো না। তাহলে আপনার মনে হয় না এখানে দু রকমের কথা হয়ে গেল? যখন অ্যাড রান করছে বা যখন ভিডিও রান করছে, তখন বলছে 100% কিওর করে দিয়েছি, 100% সারিয়ে দিয়েছি,
অথচ যখন আপনার অপারেশন করছে আপনাকে নো গ্যারেন্টি ফর্মে সাইন করাচ্ছে, এবং আপনার যদি ফিস্টুলাটা না সারে ডাক্তার বলবে আবার সার্জারি করুন, তার জন্য উনি আবার পুরো টাকা নেবেন। তাহলে আপনি ভেবে দেখুন এই যে রোগটা রয়েছে, এই একটা তো পেশেন্টের মানসিকতা আপনি বুঝতেই পারছেন, পেশেন্টটা কত বিরক্ত হয়ে থাকে এই রোগটার জন্য, কেন কি তার সমস্ত মন প্রাণ খালি ওইখানেই পড়ে রয়েছে। আপনি বুঝতেই পারছেন যে সারাদিন খালি ওইটা নিয়েই ভাবছে যে আমার কিভাবে সারবে, এবং ওইখানে পুঁজ তো বেরোচ্ছে না, রক্ত তো বেরোচ্ছে না, সে সবসময় ওই দিকেই ভাবছে। তো যার ফলে কী হচ্ছে, তার ডেলি লাইফে যে কাজকর্ম রয়েছে, ডেলি লাইফে যে লাইফস্টাইল রয়েছে, ওইটা ইম্প্যাক্টেড হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমি দেখেছি ডাক্তাররা দুটো জিনিস নিয়ে খেলা করে। প্রথম তো এই যে পেশেন্টটা এত চিন্তিত হয়ে রয়েছে, এত ডিস্টার্বড হয়ে রয়েছে, ফার্স্টে তারা পেশেন্টকে ভয় দেখায়। প্রথম খেলা হচ্ছে ভয় দেখাবার। পেশেন্টকে প্রথমে পুরো ভয় দেখিয়ে দেবে যে দেখুন আপনার এরকম ফিস্টুলা হয়ে গেছে, আপনি যদি অপারেশন না করেন তাহলে এইটা কিন্তু ঝটপট বেড়ে একটা অনেক বড় আকার নিয়ে নেবে, কমপ্লেক্স ফিস্টুলা হয়ে যাবে, বা শেষ পর্যন্ত ক্যান্সারও হয়ে যেতে পারে। এরকম একটা প্রথমে পেশেন্টকে পুরো ভয় দেখিয়ে দেবে। ভয় দেখিয়ে দেওয়া মানে প্রথমে একটা এনভায়রনমেন্ট তৈরি করে নিল, বুঝে গেল যে পেশেন্টকে ভয় দেখিয়ে দিয়েছি, এবারে পেশেন্ট পালাতে পারবে না। তা এবারে আপনাকে বলবে যে একদম চিন্তা করবেন না, আপনার ফিস্টুলা পুরো সারিয়ে দেবো, আমরা সার্জারি করব, লেজার সার্জারি করব, এটা একদম অ্যাডভান্স টেকনোলজি, এটা দিয়ে 100% পেশেন্ট কিওর হয়ে যায়, রেকারেন্স রেট খুব কম। হ্যাঁ, আর নানান রকমের আপনাকে প্রস্তাব দেবে যে আপনার কোনো পেন হবে না, ব্লাড লস নেই, খুব দ্রুত গতিতে আপনি রিকভারি করে যাবেন, এরকম করে প্রস্তাব দিয়ে প্রথমে আপনাকে কনভিন্স করে নেবে। তারপরে সার্জারিটা যখন হবে দেখবেন আপনাকে ফর্ম দেবে, নো গ্যারেন্টি ফর্ম, যে আমরা যেই অপারেশনটা করছি ওটা কোনো গ্যারেন্টি নেই, ওটা আবার হতে পারে। তাহলে আপনি বুঝতেই পারছেন দু রকমের কথা হয়ে গেল। আমার সাথেও তাই হয়েছে। আমি যখন গেছি আমাকে বললো পুরো সেরে যাবে, কোনো চিন্তা নেই, এবং আমি ডাক্তারটার কাছে যাওয়ার আগে প্রথমে গুগলে ইউটিউবে সব সার্চ করেই গেছি। আমি ইউটিউবে ওনার যত ভিডিও দেখেছি প্রত্যেক ভিডিওতে দেখছি উনি একটাই কথা লিখছে যে 100% কিওর্ড, 100% কিওর্ড, কমপ্লেক্স ফিস্টুলা সারিয়ে দিয়েছি, সিম্পল ফিস্টুলা সারিয়ে দিয়েছি। আমি রিভিউসগুলো দেখেই ওনার কাছে গেছি, কিন্তু আমার সাথে জিনিসগুলো ঘটার পরে আমি বুঝতে পেরেছি এই রিভিউসগুলো সমস্ত ফেক রিভিউস। ফেক রিভিউস বলতে এইটা নয় যে এই রিভিউসগুলো পেশেন্ট দেয়নি, পেশেন্টই দিয়েছে, কিন্তু ওনারা সব শিখিয়ে দিয়েছে যে আপনাকে এই জিনিসগুলোই বলতে হবে, যা যা বলতে বলছে পেশেন্টরা তাই বলছে। কেন কি পেশেন্টরা তখন বাধ্য, কারণ পেশেন্টরা জানে আমরা ডাক্তারের আগেনস্টে যেতে পারবো না, কারণ আমাদের এখন পুরো সুস্থ হয়ে সেরে উঠতে হবে, এরকম অবস্থা। এবং যেই ডাক্তারকে দিয়ে চিকিৎসা করিয়েছি বন্ধুরা, আপনি বিশ্বাস করবেন না, ডাক্তার নিজের কোনো কন্ট্যাক্ট ডিটেলসই দেয় না। ডাক্তারের সব টিম করা আছে, অ্যাপয়েন্টমেন্ট বুকিং টিম, পোস্ট অপারেটিভ টিম, যারা অপারেশনের পরে দেখাশোনা করে। আপনি ডাইরেক্ট ডাক্তারের সঙ্গে যোগাযোগই করতে পারবেন না। এবারে আপনার যদি সমস্যা থাকে, আপনি যদি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে চান, আপনাকে পোস্ট অপারেটিভ টিমকে রিকোয়েস্ট করতে হবে যে আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিন। এবারে তার ইচ্ছা, সে যদি অ্যাপয়েন্টমেন্ট না দেয় আপনি কিছু করতে পারবেন না, আর সে যদি অ্যাপয়েন্টমেন্ট দেয় তাহলেই আপনি ডাক্তারকে মিট করতে পারবেন, এবং তার জন্য আপনাকে 1000 টাকা কনসালটেশন ফিস দিতে হবে। আপনি ভাবতে পারছেন একটা ডাক্তার সার্জারি করছে, এত টাকা নিচ্ছে, তার উচিত পেশেন্টকে সে ফ্রিতে রিভিউ করবে, অ্যাটলিস্ট প্রত্যেক 15 দিন অন্তর অন্তর চেক করে দেখবে যে পেশেন্টের কন্ডিশনটা কীরকম আছে। এই ডাক্তারটা কিছু চেকই করে না, পেশেন্টের কন্ডিশন কিছু দেখে না। 15 দিন, 1 মাস, 2 মাস ডাক্তার পেশেন্টকে কোনো পাত্তাই দেয় না, মানে অপারেশন হয়ে গেল মানে ওনার তার দায়িত্ব শেষ, মানে টাকা পয়সা নিয়ে নিল, কাজ শেষ, আর তোমার সাথে কোনো সম্পর্ক নেই, এরকম একটা ব্যাপার। অথচ আপনি যদি ইউটিউব ভিডিও গুগলে সার্চ করে দেখেন, ওইখানে বলবে যে গোল্ড মেডেলিস্ট ডাক্তার, খুব ভালো ডাক্তার, এই সেই নানান রকমের অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে রেখেছে। তাই জন্য বন্ধুরা বলছি এই সব অ্যাডভার্টাইজমেন্টের ফাঁদে পড়বেন না। এবং আপনারা যদি মাথায় এইটা ঢুকিয়ে নিয়েছেন যে এইটার একমাত্র উপায় হচ্ছে সার্জারি, এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। কারণ সার্জারি করার পরে এটা আবার হয়। আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও বানিয়েছি এর আগে, আপনি দেখে নিতে পারেন, যেখানে আমি আপনাদের বলেছি যে আমার সার্জারির পরে কিভাবে মাসের পর মাস আমাকে এই জিনিসটা কীভাবে ডিস্টার্ব করছে, কিভাবে আরও ইনফেকশন হয়ে যাচ্ছে। তাই বন্ধুরা আমিও বুঝতে পারছি না যে আমি কী করে উঠবো। আমি কিছু বুঝতে পারছি না যে আবার সার্জারি করাবো না অন্য কিছু করব। তাই আমি ভাবছি সার্জারি তো একবার করালাম, এটা তো সারলো না, একবার না হয় হোমিওপ্যাথি ট্রাই করে দেখি।
কারণ রোগ হয়েছে যখন এটা তো সমাধান করতে হবে। বন্ধুরা, আপনারাই কমেন্টে জানান, আমি কি হোমিওপ্যাথি ট্রাই করে দেখব? আপনারা কমেন্টে জানান, আপনার বক্তব্যগুলো জানান। এবং আপনারা যদি চান যে আরও ভাই বোনেরা যারা এই রোগে আক্রান্ত রয়েছে তারা যেন এরকম ডাক্তারের ফাঁদে না পড়ে এবং তাদের পয়সা যেন খরচা করেও তাদের রোগ যদি না সারে, তারা এত ডিস্টারবেন্সে না পড়ে, এত প্রবলেমে না পড়ে, তাহলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন। আমার ভিডিওসগুলো ভালো থেকে থাকলে আমাকে সাবস্ক্রাইব করুন। তাহলে বন্ধুরা, আমি অনেক আরও বেশি বেশি করে ইনফরমেটিভ ভিডিও আনতে পারবো। আপনাদের ভালোবাসা এরকমই দিতে থাকবেন। আজকের এই ভিডিওতে এতটাই। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।